স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে HTML এর পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। চতুর্থ ক্লাসে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2017। কোশ্চেনটি ছিল, শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে institute.png নামের একটি ছবি ও নিচের টেবিলগুলো থাকবে। এটা আশা করি তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে সরাসরি প্রশ্নে নিয়ে যাচ্ছি। যেমন ধরো গরুর গ, সেখানে প্রশ্ন হলো, দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লিখো। তা দ্বিতীয় টেবিল মানে হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন টেবিল। এই টেবিলের তথ্যাবলী মোজিলা ফায়ারফক্সে দেখানোর জন্য HTML কোড বা HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লিখো। এবার আমরা দেখি কীভাবে করতে হবে। এবার সবাই আমরা এটা দেখছি, সবাই দেখো। আবার প্রথম থেকে আমি শুরু করি। যেমন ধরো তোমরা এটা গত ক্লাসের থেকে আমি বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, HTML ট্যাগ, হেড ট্যাগ ওপেন, টাইটেল ট্যাগ ওপেন, এরপরে এমপ্লয়ি ওয়েব পেজ। এটা দেখা যাচ্ছে একটা এমপ্লয়িদের একটা ওয়েব পেজ, সে কারণে আমি দিলাম এই এমপ্লয়ি ওয়েব পেজ। তোমরা ইচ্ছা করলে এই টাইটেলে অন্য যে কোনো একটা ওয়েব পেজের নামও লিখতে পারো। যদি না বুঝো, না পারো, তখন লিখবা এ ওয়েব পেজ অ্যাবাউট এমপ্লয়ি, এভাবেও লিখতে পারো। তারপরে হেড ক্লোজ, বডি ওপেন। এটা সচরাচর প্রথম যে আমি বলছিলাম সেভাবেই করব। এবার সবাই একটা জিনিস সবাই দেখো, টেবিল শুরু করার আগে এখানে একটা লেখা ছিল এমপ্লয়ি ইনফরমেশন। এই এমপ্লয়ি ইনফরমেশন এটা কিন্তু টেবিলের বাইরে। টেবিলের বাইরে যদি কোনো লেখা বড় এবং গাঢ় হয়, সেটাকে H1 ট্যাগ দিয়ে শুরু করতে হবে। পরবর্তীতে আমরা টেবিল শুরু করলে টেবিল বর্ডার 1 দিয়ে শুরু করব। তাহলে দেখো, তোমরা আশা করি এই ক্লাসটা করেছো, তোমরা আশা করি এই ক্লাসটা এই HW করেছো। তারপরে এবার আমার সাথে মিলিয়ে নাও। এবার দেখো, প্রথম আমরা বডির পরে শুরু করব H1 অ্যালাইন সেন্টার। যেহেতু আমার এমপ্লয়ি ইনফরমেশান এই লেখাটা টেবিলের উপরে কিন্তু মাঝখানে ছিল, সেজন্য আমি H1 ট্যাগ দিয়ে শুরু করলাম, কিন্তু এর অ্যাট্রিবিউট অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিলাম। লেখা ছিল এমপ্লয়ি ইনফরমেশান, সেই এমপ্লয়ি ইনফরমেশান লিখেছি, তারপরে H1 ট্যাগ দিয়ে শেষ করছি। তারপরে যেহেতু টেবিল শুরু হয়েছে, সেজন্য আমি এখানে দিলাম কি টেবিল বর্ডার 1 দিয়ে শুরু করব। যেমন দেখো, আমাদের এখানে প্রথমত কী দিলাম, টেবিল বর্ডার ইকুয়াল টু 1। 1টা অবশ্যই ইনভার্ট কমার মধ্যে হবে। আমরা বলেছি যে কোনো অ্যাট্রিবিউটের ইকুয়াল টুর পরে সবসময় ইনভার্টেড কমার মধ্যে হবে। পরবর্তীতে দেখো, আমার টেবিলের 3টি রো আছে। প্রথম রোয়ে কী ছিল আমার বলো তো? প্রথম রোয়ে ছিল আইডি নং, এমপ্লয়ি নেম, স্যালারি। এই 3টি লেখাই হচ্ছে গাঢ়। গাঢ় মানে আমরা জানি হচ্ছে এখানে হচ্ছে টেবিল হেডিং। তাহলে দেখো, প্রথম রোতে আমি করব কি, TR দিয়ে শুরু করব। পরে 3টি লেখাই গাঢ়, সেজন্য TH আইডি নং TS ক্লোজ, TH এমপ্লয়ি নেম TS ক্লোজ, TS স্যালারি TS ক্লোজ। এবং এখন দেখো, এখানে 3টি ইনফরমেশন আছে, আইডি নং, এমপ্লয়ি নেম এবং স্যালারি। এই 3টি লাইনকে কিন্তু আমি 3টি পরপর লাইনও লিখতে পারি, আবার এইভাবে আমি এক লাইনও লিখতে পারি, সেটা তোমরা করতে পারো। পরে প্রথম রোয়ে আর কোনো লেখা নাই বলি আমি এখানে TR ক্লোজ করেছি। তাহলে প্রথম রোতে ছিল TH আইডি নং TS ক্লোজ, TH এমপ্লয়ি নং TS ক্লোজ, TS স্যালারি TS ক্লোজ। যেহেতু 3টে লেখায় গাঢ় ছিল, সেজন্য আমি এটাকে TS দিয়ে করলাম। এরপরে দেখো তোমরা পরের রো, আমি আবার টেবিলটা দেখাচ্ছি। পরের টেবিলে তোমরা দেখো, টেবিলের পরের রোয়ে আছে 101, 1001, নাফিস এবং 50,000। তাহলে দেখো, পরের রোতে এগুলো গাঢ় না, এগুলো সাধারণভাবে নর্মালি লেখা। তো নর্মাল লেখা হলে আমরা এখানে কি করব দেখো, আমরা এখানে প্রথম TR দিয়ে শুরু, TR দিয়ে ক্লোজ করব এবং মাঝখানে লিখব TD 1001 TD ক্লোজ, নাফিস TD ক্লোজ, TD 50,000 TD ক্লোজ। তার মানে আমার এখানে 3টাই লেখা কিন্তু কোনোটাই কিন্তু গাঢ় ছিল না। সে কারণেই 1001, নাফিস এবং 50,000 সবগুলো লেখাই কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল, অর্থাৎ কোনো গাঢ় ছিল না। সেজন্য আমি এগুলো TD দ্বারা করব। তাহলে সেজন্যই আমরা এখানে TR-এর মাঝখানে TD 1000 TD ক্লোজ, TD নাফিস TD ক্লোজ, TD 50,000 TD ক্লোজ করলাম। পরে আর কোনো লেখা নাই বলি আমি TR-ও ক্লোজ করলাম। এবং সর্বশেষ যেই রো, সেখানে দেখো সর্বশেষ রোয়ের মধ্যে ছিল কি 1005
সজল, পরের ঘরটা খালি। তাহলে আমি এই লেখাগুলো নর্মাল লেখা, এগুলো কোনো গাঢ় না। সেই কারণে আমরা এখানে কি করলাম, দেখো টিআর দিয়ে শুরু করি, তারপরে টিডি 1005 টিডি ক্লোজ, টিডি সজল টিডি ক্লোজ। এরপরে লেখার যেহেতু খালি ঘর তৈরি করতে গেলে আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক স্পেস, টিডি ব্ল্যাঙ্ক স্পেস, আবার দুটা ব্ল্যাঙ্ক স্পেস দিলাম, লেখাটা একটু গাঢ় মানে ঘরটা একটু বড়ো হবে, তারপর টিডি ক্লোজ। তোমরা এই জায়গাতে যেহেতু এই লেখার উপরের লেখাটা ছিল 50,000, যদি তুমি এখানে ব্ল্যাঙ্ক স্পেস নাও দাও, সে কিন্তু 50,000-এর জন্য যেটুকু ঘর ছিল সেই ঘরের সমান কিন্তু সে এখানে আমার জন্য জায়গা রেখে দিবে। যেমন ধরো আমরা এখানে দেখেছিলাম যে ধরো এই খালি ঘরের উপরে ছিল কত, 50,000। 50,000-এর জন্য যে ঘরটা আমার এখানে লাগছে, ঠিক এখানে যদি আমি কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাও দিই, শুধু টিডি রাখলেও কিন্তু আমাকে এখানে ঘরটা কিন্তু সে খালি রাখবে। তবে নিয়ম হচ্ছে এখানে আমাদেরকে এই টিডির মাঝখানে এখানে একটা এন চিহ্ন, NBSP আমি দুটো দিলাম, সেজন্য একটু বড় ঘর রাখবে। তিনটা দিলে তার চেয়ে ঘরটা বড় হবে, কেমন? সেজন্য এখানে এটা হচ্ছে আমার কমান্ড, সেজন্য খালি ঘরে এই কমান্ডটা দিতে হয়। তারপর টিডি ক্লোজ, আর কোনো লেখা নাই, সেজন্য আমি এখানে টিআরও ক্লোজ করলাম। পরবর্তীতে টেবিলও শেষ বলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি তোমরা এটা নিজেরা করেছো, আমার সাথে এখন তোমরা মিলিয়ে নাও। এরপরে আমরা দেখব, এরপর তোমাদেরকে আরেকটা বাড়ির কাজ দিব। যেমন ধরো তোমাদেরকে এখানে ঘোরার কথা ছিল যে প্রথম টেবিলে দেখো সিরিয়াল নং ইনস্টিটিউট পিকচার, সিরিয়াল নংয়ে ছিল 01, আর ইনস্টিটিউট পিকচারটা ঘরটা খালি। এই খালি ঘরে তোমার উদ্দীপকে ছিল institute.png। এই ছবিটা যুক্ত করার জন্য একটি HTML কোড লিখো। এটা তোমাদের বাড়ির কাজ আজকে দিলাম, এই বাড়ির কাজটা সবাই করবা। তাহলে কি দিলাম, প্রথম টেবিলে খালি ঘরে institute.png এই ছবিটি যুক্ত করার জন্য তুমি এটার জন্য একটা HTML কোড লিখবা। এটা আজকে বাড়ির কাজ দিলাম, এটা তোমরা করবা। পরবর্তী দিন আমি এই বাড়ির কাজ তোমাদেরকে দেখব, তোমরা আমার সাথে মিলাবা। আজকে এখন আমি তোমাদেরকে কিছু খুঁটিনাটি আমাদের ট্যাগের কাজ ছিল, বাকি ছিল, সেটা আমি এখন দেখাবো। এখন দেখো আমি এরপরে আজকে আমার কিছু খুঁটিনাটি কিছু বিষয় বাকি ছিল, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সবাই দেখো। এখন আমি ধরো তোমাদেরকে পরীক্ষায় মাঝে মাঝে এ ধরনের কোশ্চেন থাকে, একটু ক্রিটিক্যাল বলো, আর একটু ধরো আগের কাজগুলা থেকে একটু বাড়িয়ে বা আগের কয়েকটা কাজ মিলিয়ে নতুন করে কাজ তোমাদেরকে এইভাবে দেয়। এটা বিগত সালে একবার আসছিল বোর্ডে। দেখো এরকম, দেখো এ এর পাওয়ার এ, তার পাওয়ার এ। প্রথম এর পাওয়ার যে এ, অর্থাৎ মাঝের যে এটির হবে লাল রং, এটি লাল রং হবে। তাহলে এটার HTML কোডটা কেমন হবে, পাওয়ারের উপরে পাওয়ার। তাহলে আমি কি করব, দেখো HTML হেড টাইটেল সব আগের মতো লিখব। আমি শুধু তোমাদেরকে বডি থেকে দেখাচ্ছি। এবার সবাই দেখো বডির মধ্যে কি লিখব। যে কোনো লেখা শুরু করতে গেলে আমাদেরকে একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা শুরু করতে পারি। এখানে আমি P ট্যাগ দিয়ে শুরু করলাম, করে এখন এই প্রথম যে এটা আছে এটাকে প্রথম লিখব। লেখার পরে এর যেহেতু স্যুপ হচ্ছে এ, তার স্যুপ হচ্ছে আবার এ। তাহলে দেখো এর স্যুপ এ, তার স্যুপ এ। কিন্তু এখানে আমরা স্যুপ ক্লোজ প্রথম করব না, লাস্টে দুইবার স্যুপ ক্লোজ করব। যেমন ধরো প্রথম যে এটাকে আমি প্রথম লিখব। লেখার পর স্যুপ দিয়ে শুরু করলাম। স্যুপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, যেহেতু এর পাওয়ারে সেজন্য এখানে স্যুপ দিলাম। এখন দেখো আমাকে বলা হয়েছে যে প্রথম পাওয়ার যে এটা হবে লাল রং। তাহলে আমরা জানি কোনো লেখা যদি আমি কালার করতে হয়, তাহলে লেখাটার প্রথমে আমাকে একটা ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এবং তার অ্যাট্রিবিউট হচ্ছে কালার ইকুয়াল টু লাল হলে রেড, নীল হলে ব্লু, সবুজ হলে গ্রিন। অর্থাৎ আমি যেরকম করতে চাই সেরকমভাবে আমি এখানে ইনভার্টেড কমার মধ্যে সেটা লিখে দিব। যেহেতু আমাকে বলছে লাল রং করতে বলা হয়েছে, সে কারণে আমরা ওখানে ফন্ট ট্যাগ ব্যবহার করব, ফন্ট কালার ইকুয়াল টু রেড। তারপরে আমি এই প্রথম পাওয়ার যে এটা লিখব, তারপরে ফন্ট ট্যাগ শেষ করব। তার মানে আমার এটা অর্থাৎ এর পাওয়ারের প্রথম যে পাওয়ারটা উপরে হবে এবং এটা লাল রং হবে। এরপর দেখো আমি কিন্তু এখানে স্যুপ শেষ করব না, আমি আবার আবার স্যুপ শুরু করব, কারণ তার উপরে আরেকটা পাওয়ার আছে। সেজন্য আবার স্যুপ দিয়া লিখলাম, আবার স্যুপ ক্লোজ করলাম,
আবার স্যুপ ক্লোজ করলাম, মানে দুইবার স্যুপ ক্লোজ করলাম। আগে দুইবার স্যুপ দিয়ে শুরু করছি, সেজন্য এখানে দুইবার স্যুপ ক্লোজ করব। তারপর লেখা শেষ, সেজন্য আমি এখানে পি দিয়া লাইনটা ক্লোজ করলাম। তারপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। এরকম মাঝে মাঝে দিতে পারে, বা যদি এটা কিন্তু আবার তোমার তোমার এখানে কিন্তু এটা MCQর মধ্যে থাকতে পারে। কোনটি সঠিক ট্যাগটি উল্লেখ করো, কোনটি সঠিক ট্যাগ। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, সেখানে স্যুপ দুইবার স্যুপ দিয়ে শুরু করব, লাস্টে দুইবার স্যুপ দিয়ে একসাথে শেষ করব। এরপরে দেখো, আমি তোমাদেরকে আজকে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে কোনো লেখাকে, অর্থাৎ কোনো ফন্ট বলা হয়, কোনো ফন্ট মানে কোনো লেখাকে কিভাবে তার আকার, তার ধরো এখানে কালার এবং সেটার স্টাইল, এগুলা কীভাবে পরিবর্তন করা। এটার সবগুলার ট্যাগের নাম হলো ফন্ট ট্যাগ। আমরা এবার ফন্ট ট্যাগ নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে আমার এখানে 3টি অ্যাট্রিবিউট। একটা হচ্ছে ফন্টের আকার আকৃতি, যাকে বলে সাইজ, ফন্টের রং, যাকে বলে যে কালার, এবং আরেকটি হচ্ছে ফন্টের স্টাইল। এখানে ফন্টের স্টাইলকে বলা হচ্ছে ফন্ট ফেস। তো আমরা এই ফেস, কালার এবং সাইজ নিয়ে আমি এখন আলাপ আলোচনা করব, কীভাবে লেখাকে বিভিন্ন ফন্টগুলার পরিবর্তন করতে হয় সেটা দেখো। যেমন ধরো, আমি এখানে একটা কোশ্চেন দিলাম, হাজীগঞ্জ মডেল গভর্নমেন্ট কলেজ। এখানে মডেল লেখাটির স্টাইল হবে রোমান স্টাইল, অর্থাৎ এই লেখাটি একটা বিভিন্ন একটা ডিজাইন হবে, ডিজাইনের নাম হলো রোমান স্টাইল। তারপরে গভর্নমেন্ট লেখাটির রং হবে সবুজ এবং এটা আকার হবে 22, ফন্ট সাইজ হবে 22 সাইজ বড়, এবং এটা রং হবে সবুজ। তাহলে দেখো, আমি এখানে শুরু করতে চাচ্ছি। দেখো, প্রথমত HTML, হেড, টাইটেল, বডি আগের মতো লিখব। টাইটেল এখানে লিখতে পারি এই ওয়েব পেজ অ্যাবাউট ইউজিং ফন্ট স্টাইল, কালার অর সাইজ, এটা আমি সেখানে লিখতে পারি। এরপরে বডি দিয়ে শুরু করলাম। এরপরে আমি মূল লেখাতে চলে আসছি। ধরো, আমি এখানে হাজীগঞ্জ মডেল গভর্নমেন্ট কলেজ, এই লেখাটি যদি কোনো লেখা নর্মালি লেখা থাকে, তখন সেটাকে পি দিয়ে শুরু করতে পারি। যে কোনো লেখা পি দিয়ে শুরু করা মানে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা লাইন আছে, সেজন্য আমি এখানে পি দিয়ে শুরু করলাম। তাহলে পি দিয়ে শুরু করে তারপরে আমার এখানে হাজীগঞ্জ লেখাটি স্বাভাবিকভাবে আছে, নর্মাল লেখা আছে, সেজন্য আমি লিখলাম হাজীগঞ্জ। তারপরে আমাকে বলছে মডেল লেখাটির স্টাইল হবে রোমান। তাহলে আমরা জানি যে কোনো অক্ষর, শব্দ বা ইত্যাদির জন্য আমাদের জন্য সেটাকে আমি ফন্ট ট্যাগ ব্যবহার করব। যেহেতু স্টাইল হচ্ছে, স্টাইলের জন্য আমার অ্যাক্টিভিটির নেম হলো ফেস। তাই দেখো, ফন্ট ফেস ইকুয়াল টু টাইমস নিউ রোমান। এখানে রোমান বলছে, রোমান মানে হচ্ছে আমি এখানে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে আমার এখানে পূর্ণবাক্য, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট নেম। তাহলে ফন্ট ফেস ইকুয়াল টু টাইমস নিউ রোমানটা ইনভার্ট কমার মধ্যে রাখলাম। পরে বলছে এই মডেল লেখাটিকে করতে হবে, সেজন্য আমি এখানে কী লিখলাম, মডেল লেখা লিখলাম। তারপরে ফন্টটা আমি ক্লোজ করলাম। এরপরে দেখো, এরপর আমাকে বলছে কি গভর্নমেন্ট লেখাটি সাইজ হবে 22 সাইজ, রং হবে সবুজ। তাহলে আমি ফন্ট ট্যাগটি শুরু করার আগে, ফন্ট ট্যাগটি তোমার যখন আমি গভর্নমেন্ট লেখাটি শুরু করব, তার আগে ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, যেহেতু এটার রং হবে সবুজ এবং এটা হবে 22 সাইজের বড়, সেজন্য সাইজ ইকুয়াল টু 22। তারপরে লেখাটি হবে গভর্নমেন্ট, আর কোনো লেখা নাই, সেজন্য ফন্ট ক্লোজ করবো। আর লাস্টে ছিল একটা কলেজ লেখা লিখে তারপরে পি ক্লোজ করলাম। অর্থাৎ আমাদের দেখতে হবে যেই লেখাটি আমরা কোনো পরিবর্তন করব, অর্থাৎ যেই অক্ষরটি বা যেই শব্দটি বা যেই লেখাটি পরিবর্তন করব, তার বামে এবং ডানে সেই ট্যাগটি ব্যবহার করতে হবে। তবে এখানে উল্লেখযোগ্য ট্যাগের সাথে আমাকে অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে মডেল লেখাটির স্টাইল হবে রোমান, সেজন্য ফন্ট ফেস ইকুয়াল টু টাইমস নিউ রোমান, পরে মডেলের পরে ফন্ট ক্লোজ করলাম। একইভাবে গভর্নমেন্ট লেখাটি সবুজ এবং 22 সাইজ হবে, সেখানে গভর্নমেন্ট লেখাটির আগে আমরা এখানে ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন, সাইজ ইকুয়াল টু 22। তোমরা ফন্ট কালারের পরিবর্তে এখানে সাইজও আগে ব্যবহার করতে পারো, সাইজ ইকুয়াল টু 22, কালার ইকুয়াল টু গ্রিন, সেটাও করতে পারো। এটা
যে কোনো একটা অ্যাট্রিবিউট আগে পরে হলে কোনো সমস্যা নাই, সেটা দিলে সেই লেখাটি সেরকম অবস্থায় পরিণত হবে। পরে কলেজ লেখাটির কোনো পরিবর্তন নাই, স্বাভাবিক লেখা, সেই জন্য পরবর্তীতে কলেজ লেখাটির দুই পাশে কোনো ট্যাগ ব্যবহার করিনি, আর কোনো লেখা নাই বলে আমরা পি ক্লোজ করলাম। পরবর্তীতে লেখা শেষ বলে বডি ক্লোজ HTML ক্লোজ দিয়ে তোমরা শেষ করবা। সবসময় যে কোনো তোমাদেরকে যদি বলা হয় HTML কোড লিখো, লাস্টে বডি ক্লোজ এবং সবার শেষে HTML দিয়ে ক্লোজ করবা। এটা তোমরা সবসময় মনে রাখবা। এখন আমাদের খুঁটিনাটি মোটামুটি আজকে পঞ্চম ক্লাসে মোটামুটি আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের কিছু দক্ষতার লিখিত প্রশ্ন নিয়ে একটু আলাপ আলোচনা করব, বা প্রয়োগ বা দক্ষতা নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে আমরা শুরু করতেছি কিভাবে দক্ষতার প্রশ্ন নিয়ে। আজকে আমরা দেখো তোমাদেরকে, এখন আমি সেটাকে তোমাদেরকে দেখাবো। খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা থাকে। কীভাবে ধরো দক্ষতার প্রশ্ন দিয়ে আমি আজকে তোমাদেরকে আজকে ক্লাসটা শেষ করব। এখন আমি তোমাদেরকে শুরু করতে চাচ্ছি HTML-এর প্রয়োগ এবং দক্ষতা। আমি একটি প্রশ্ন পড়াবো, সবাই একটু খেয়াল করো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট কাঠামো কি, এটি কত প্রকার ও কী কী, চিত্রসহ ব্যাখ্যা করো। এটি হচ্ছে আজকে আমার উল্লেখযোগ্য এবং প্রায় প্রতি বছর পরীক্ষা থাকেই এভাবে। তোমাদেরকে আমি এখানে বলে দেব কীভাবে থাকে। প্রথম আমরা ক্লাসটি করে নিচ্ছি। ওয়েবসাইট কাঠামো কি। দেখো, কোনো ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন ওয়েব পেজগুলি যেভাবে সাজানো বা বিন্যস্ত থাকে তাকে ওয়েবসাইট কাঠামো বলে। অর্থাৎ একটি ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে, তবে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী পেজগুলা একটির সাথে আরেকটি বিভিন্নভাবে কানেক্ট করা থাকে। এই যে কানেক্ট কীভাবে করা থাকে বা সাজানো বা বিন্যস্ত কীভাবে থাকবে, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তাহলে ওয়েবসাইটের কাঠামোকে মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত। যেমন 1 নম্বরকে বলা হচ্ছে পেজ অর্থাৎ লেআউট টেমপ্লেট, 2 নম্বর হচ্ছে URL প্যাটার্ন, এবং 3 নম্বর হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। তাহলে আমাকে দেখো, তিনটি উপাদান। একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে গেলে তিনটি উপাদান লাগবে। প্রথমত আমি বলছি লেআউট কাঠামো। দেখো, লেআউট কাঠামোর আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। লেআউট কাঠামো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে সেখানে লোগো থাকবে, ব্যানার থাকবে, আমি কোথায় আমি সেটাকে সার্চ করব, তারপরে আমি কার সাথে কোন আরও ওয়েব পেজের সাথে লিঙ্ক করব, সোশ্যাল লিঙ্ক করব, আমি এখানে ছবি ব্যবহার করতে পারি। এ ধরনের আরও অনেকগুলি আমি এখানে অন্যান্যভাবে অনেকগুলো আমি এখানে লিঙ্ক করা, ইমেজ অ্যাড করা, বিভিন্নভাবে। এই যে আমি একটা পেজ তৈরি করলাম, তোমরা এটাকে বলতে পারো হোম পেজও বলতে পারো। তাহলে এই যে পেজটাকে তৈরি করা, এটাকে বলা হচ্ছে লেআউট কাঠামো টেমপ্লেট বা লেআউট টেমপ্লেট। তাহলে দেখো, এই যে বিভিন্নভাবে যে একটা প্রথম পেজটাকে সাজানো, এই সাজানোটাকে বলা হচ্ছে লেআউট টেমপ্লেট। এখন আমি 2 নম্বরটা আসি, URL প্যাটার্ন। তোমরা সবাই দেখো, URL প্যাটার্ন হচ্ছে, আমি প্রথম যে হোম পেজ তৈরি করব, দেখো একটা হোম পেজ আমার ওয়েবসাইটের যে অনেকগুলো ওয়েব পেজ আছে, সেখানে কোনটি আমার হোম পেজ হবে, কোন পেজটিকে আমি সার্চ ইঞ্জিনে সংযুক্ত করব, অর্থাৎ কোন পেজটিকে আমি ক্লায়েন্টদেরকে দেখালে সবাই আকৃষ্ট হবে, সেটিকে বলা হচ্ছে যে কোন পেজ সার্চ ইঞ্জিন যুক্ত হবে, সেটাকে আমাকে নির্বাচন করতে হবে। পরবর্তীতে সার্ভারের কোন ফোল্ডারে HTML ফাইলগুলো থাকবে, সেটাকে আমি ঠিক করা। আর এইগুলোকে বলা হচ্ছে কারিগরি বিষয়। এই কারিগরি বিষয়সমূহ আমি যেখানে আমি রাখবো, হোস্টিং করব, এই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো URL প্যাটার্নের অন্তর্ভুক্ত। তাহলে ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে লিঙ্কেজ স্ট্রাকচার নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, লিঙ্কেজ স্ট্রাকচার। এবার দেখো সবাই, লিঙ্কেজ স্ট্রাকচার 3 নম্বরটা লিঙ্কেজ স্ট্রাকচার। দেখো, একটি ওয়েবসাইট মূলত 3 ধরনের ওয়েব পেজ দেখা যায়। এই ক ধরনের ওয়েব পেজ দেখা যায়, এটা হচ্ছে লিঙ্কেজ স্ট্রাকচার। তবে যদিও এখানে সকল বইয়ে 3 ধরনের পেজের কথা বলা হয়েছে, আসলে এরকম অসংখ্য পেজ থাকতে পারে। যেমন ধরো আমি বলি, প্রথমত এক ধরনের পেজ যার নাম হলো হোম পেজ। পরবর্তীতে হোম পেজের সাথে যে পেজগুলো সরাসরি কানেক্টেড থাকে, এদেরকে বলা হচ্ছে মেইন সেকশন, অথবা বাংলায় বলে মূলধারার পেজ। পরবর্তীতে মূলধারার পেজের সাথে যে পেজগুলি
সরাসরি কানেক্টেড থাকে এদেরকে বলা হচ্ছে উপধারার পেজ। তবে মনে রাখবা এই 3 ধরনের পেজের কথা সকল বইয়ে উল্লেখ আছে। তবে উপধারা পেজের সাথে আরও অন্যান্য উপধারার পেজও সংযুক্ত হতে পারে, এদেরকে বলা হচ্ছে উপপেজ, উপধারার উপধারা এরকম পেজ। তবে মূলত এই 3 ধরনের পেজের কথাই সকল বইয়ে আমাদের উল্লেখ করা আছে। তবে এই 3 ধরনের পেজের সাথে উপধারার সাথে আরও উপধারাও থাকতে পারে। তো মনে রাখবা তাহলে আমাদের মূলত 3 ধরনের পেজ দেখা যায়, হোম পেজ, মেন সেকশন এবং সাবসেকশন। তবে আমাদের এখন মূল বিষয়বস্তু হচ্ছে একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব পেজগুলোকে 4 ভাবে সাজানো যেতে পারে। এখন আমাদের পরীক্ষায় কিন্তু এই 4 ভাবে যে কোনো একভাবে তোমাদেরকে বলে দিবে, তুমি সেটা উল্লেখ করবা অথবা তোমাকে ছবি দিয়ে দিবে কোন ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী এটা কোন কাঠামো সেটা তুমি বলবা। তাহলে দেখো 4 ধরনের 4 ভাবে ওয়েব পেজগুলোকে সাজানো যেতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক, 3 নম্বর হচ্ছে লিনিয়ার অর সিকোয়েন্স, 4 নম্বর হচ্ছে হাইব্রিডের কম্বিনেশন। এতক্ষণ যা কিছু বললাম এর আগের কাঠামোর যে প্রথম যে অংশটা সেটা কিন্তু পরীক্ষায় কমে থাকে, পরীক্ষা থাকে কিন্তু এটা তোমাকে এখান থেকে এই 4টার ট্রি, নেটওয়ার্ক, লিনিয়ার, হাইব্রিড এই 4টি যে কোনো একটি ছবি দিয়ে দিবে, এটা কী ধরনের কাঠামো সেটাই তুমি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে দেখো আমি এখানে প্রথম হচ্ছে আমাকে টি এর ছবিটা কীরকম সবাই আমরা একটু দেখে নিচ্ছি। এটা এরকম হলেই বুঝতে পারবো সেটা একটা টি কাঠামো। দেখো সবাই 1 নম্বরটা টি অর হায়ারার্কিক্যাল কাঠামো। দেখো এখানে প্রথমটা দেখো, 1 নম্বর ছবিটা দেখো, ছবিটার একটা হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এটি একটা টি এর আকারে আছে। টি এর আকার মানে হচ্ছে শাখা প্রশাখা বা গাছের আকারে এটি বিন্যস্ত। অর্থাৎ আমাদের হোম পেজের সাথে অন্য পেজগুলো সরাসরি যে কানেক্টেড এদেরকে বলা হচ্ছে মূলধারার পেজ। মূলধারার পেজের সাথে যে পেজগুলো সরাসরি কানেক্টেড একে বলা হচ্ছে উপধারার পেজ। যদি এরকম থাকে তাহলে তাকে বলা হচ্ছে ট্রি কাঠামো। অথবা উপর থেকে নিচেও হতে পারে, তো পরীক্ষা এরকমও থাকতে পারে উপর থেকে নিচের দিকে, তাহলে তাকে বলা হচ্ছে ট্রি কাঠামো। উপর থেকে ধরো হোম পেজ, মূলধারার পেজ, তার সাথে সরাসরি কানেক্টেড মূলধারার সাথে উপধারার পেজগুলো কানেক্টেড থাকবে। তো সুতরাং এভাবে বাম থেকে ডানও থাকতে পারে, উপর থেকে নিচেও থাকতে পারে, যেভাবে থাকুক আমরা এই জাতীয় যদি কোনো ওয়েব পেজ দেখা যায় তখন সেটাকে আমরা বলবো ট্রি অর হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল অর্থ হচ্ছে শাখা প্রশাখা কাঠামো। ট্রিও বলতে পারে, এখানে কিন্তু ট্রি অর্থ গাছ, এখানে গাছ যদিও এখানে গাছ কথাটা কিন্তু পরীক্ষা থাকবে না, থাকতে পারে শাখা প্রশাখা কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো অথবা ট্রি কাঠামো, এটা আমরা লিখব। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক কাঠামো। ছবিটা দেখে নাও সবাই, নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক। এখানে দেখো হোম পেজের সাথে যে পেজগুলো সরাসরি কানেক্টেড এদেরকে বলা হচ্ছে মূলধারার পেজ। তবে এখানে মূলধারার পেজের সাথে আমাদের অন্যান্য যে পেজগুলো কানেক্টেড থাকবে এদেরকে বলা হচ্ছে উপধারার পেজ। এখানে কিন্তু উপধারার পেজগুলো দেখানো হয়নি, এখানে হোম পেজের সাথে সরাসরি সকল পেজের সরাসরি কানেক্ট দেখানো হয়েছে। যদি কোনো হোম পেজের সাথে সকল পেজের অর্থাৎ সকল পেজের সাথে সকল পেজের সরাসরি কানেক্ট করা থাকে তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক কাঠামো। আবার একইভাবে দেখো দ্বিতীয় ছবিটা দেখো, সকল ওয়েব পেজে সরাসরি কানেক্ট আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক কাঠামো। ঠিক তৃতীয় ছবিটা দেখো যে 4টি থাকে, 4টি ওয়েব পেজ থাকে, তাদের সাথে সবার যে যোগাযোগ থাকলে, কানেক্ট করা থাকলে, হাইপার লিঙ্ক করা থাকলে তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অর ওয়েব লিঙ্ক কাঠামো। এরপরে দেখো 3 নম্বরটাকে বলা হচ্ছে লিনিয়ার অর সিকোয়েন্স কাঠামো। দেখো হোম পেজের সাথে অন্য পেজগুলো দেখো একটির পর একটি সিরিয়ালি কানেক্ট করা আছে। যদি এরকম সিরিয়ালি কানেক্ট করা থাকে তখন তাকে বলা হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার মানে হচ্ছে সরল, অর্থাৎ সরল সংগঠন, অথবা এটা বলে সিকোয়েন্স কাঠামো। তবে এখান প্রত্যেকটা পেজের সাথে একটি করে তোমার আরেকটা ছোটো ছোটো পেজ থাকতে পারে, এদেরকে বলা হচ্ছে উপধারার পেজ থাকতে পারে এরকম। অথবা দেখো 2 নম্বর ছবিটা দেখো, লিনিয়ার কাঠামো, হোম পেজের সাথে 2টি পেজ থাকতে পারে। আবার দেখো সকল লাস্ট পেজের সাথে প্রথম পেজ আবার সরাসরি কানেক্ট করা আছে, এটাও হতে পারে। দেখো প্রথম ছবিতে কিন্তু শেষ পেজের সাথে প্রথম পেজে সরাসরি কানেক্ট দেখানো হয়নি, কিন্তু আবার এখানে দেখো দ্বিতীয় ছবিতে হোম পেজের সাথে সিরিয়ালি প্রত্যেকটা পেজের কানেকশন করা আছে, সবার শেষ পেজের সাথে প্রথম পেজে সরাসরি কানেক্ট আছে। এরকম দেখলেও বুঝতে হবে এটা আমাদের লিনিয়ার অথবা
সিকোয়েন্স কাঠামো। অথবা একবার পরীক্ষা কিন্তু এরকমও ছিল, দেখো এরকমও ছিল, অর্থাৎ এরকম মানে হচ্ছে যে মাত্র 2টা বা 3টা পেজ দিয়ে বলবে এটা কী ধরনের কাঠামো। এটা দেখো হোম পেজ আর 2টা আমার এখানে মূলধারার পেজ, এটাও কিন্তু লিনিয়ার কাঠামো। এখন খুব সরল সহজ যে কাঠামো তাকে লিনিয়ার কাঠামো। একবার পরীক্ষা এটাও ছিল, আমাদের কুমিল্লা বোর্ডে এটাও ছিল। তারপরে যেটি পরীক্ষা সবচেয়ে বেশি আসে সেটাকে বলা হচ্ছে 4 নম্বরটা, সেটাকে বলা হচ্ছে হাইব্রিড আর কম্বিনেশন কাঠামো। ছবিতে খেয়াল করি আমরা কয় ধরনের হাইব্রিড আর কম্বিনেশন কাঠামো হতে পারে। প্রথমটা দেখি আমরা সবাই, দেখো প্রথমটা হচ্ছে এখানে 2 বা ততোধিক কাঠামো সংযুক্ত হয়ে নতুন যে কাঠামো তৈরি হয় তার নাম হলো হাইব্রিড কাঠামো আর কম্বিনেশন কাঠামো। তোমাকে এর প্রথম ছবিটা দিয়ে খেয়াল করো, এখানে 2 বা ততোধিক স্ট্রাকচার বা কাঠামো এখানে সংযোগ করা আছে। দেখুন আমি যদি মনে করি প্রথমটা যদি হোম পেজ হয়, তাহলে অন্য হোম পেজের সাথে অন্য পেজগুলো দেখো, অন্য পেজগুলা কীভাবে কানেক্ট করা আছে। এটাকে আমি হোম পেজ ধরতে পারি, দেখো এটাকে যদি আমি হোম পেজ ধরি, এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজের সাথে মূলধারার পেজগুলা সরাসরি কানেক্ট করা আছে। তাহলে এটাকে যদি আমি টি আকারে ধরি, টি হচ্ছে মূল হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো সরাসরি কানেক্ট করা আছে, তাহলে টি আকারে আছে। কিন্তু আমার উপধারার পেজগুলো আবার দেখো, এটা আবার লিনিয়ারলি কানেক্ট করা আছে, সবার সাথে সবাই সিরিয়ালি কানেক্ট করা আছে। সেজন্য আমি এখানে হোম পেজের সাথে টি আকারে সংযোগ করা আছে, আবার হোম পেজ ছাড়া বাকি পেজগুলা লিনিয়ারলি কানেক্ট করা আছে। অর্থাৎ এখানে টি প্লাস লিনিয়ার 2টা কাঠামো সংযোগ করা আছে বলে এটা হচ্ছে হাইব্রিডের কম্বিনেশন কাঠামো। তোমরা পরীক্ষায় বলবা এটা টি এবং লিনিয়ার, কোন অংশটা টি তুমি এখানে লিখে দিবা। এই অংশটা হচ্ছে, তুমি এখানে যদি বলে দিতে পারো এটি হচ্ছে আমার এখানে টি কাঠামো, আর এটিকে বলে দিবা এই লাইনটি হচ্ছে আমার এখানে লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো। তাহলে আরও ক্লিয়ার হবে, টিচার আরও ভালোভাবে বুঝতে পারবে তুমি সেটাকে আইডেন্টিফাই করছো যে কোন অংশটা কোন ধরনের কাঠামো। অথবা দেখো দ্বিতীয় ছবিটা দেখো, এ ধরনের ছবিও থাকতে পারে। এই ছবিটা দিয়ে খেয়াল করো, হোম পেজটা আছে মাঝখানে, চারদিকে 4টা আমার এখানে ওয়েব পেজ আছে। হোম পেজের সাথে সকল পেজগুলা সরাসরি কানেক্ট করা আছে। আবার হোম পেজ ছাড়া অন্য যেই পেজগুলো এগুলা কিন্তু আবার একটির সাথে আরেকটি সিরিয়ালি কানেক্ট করা আছে। তাহলে আমি এই ধরনের সংগঠনকে আমি নিচের এভাবে পরীক্ষার খাতায় উল্লেখ করতে পারি। হোম পেজের সাথে সকল পেজগুলা টি আকারে কানেক্ট করা আছে। দেখো হোম পেজের যে সকল পেজগুলো সরাসরি কানেক্ট করা আছে, অর্থাৎ এটি টি আকারে আছে। পরবর্তীতে আবার হোম পেজ ছাড়া বাকি ওয়েব পেজগুলা, অর্থাৎ আমার এখানে মেন সেকশন যে 4টা পেজ আছে, এই পেজগুলা একটি অপরটির সাথে লিনিয়ারলি কানেক্ট করা আছে। তাহলে আমি এখানে বলতে পারি, এখানে এই ছবিটাকে আমি যদি এভাবে পরীক্ষার খাতায় এঁকে দিতে পারি, প্রথমটা হলো টি আকারে আছে, পরের অংশটা আমি দেখাবো লিনিয়ারলি আছে। তাহলে তুমি যদি এখানে লিখে দাও এটুকু হচ্ছে আমার টি, আবার আগের মতোই তুমি লিখে দিলে এটুকু হচ্ছে আমার টি আকারে আছে, আর এটা হচ্ছে আমার এখানে লিনিয়ার হিসাবে আমার এটা, অর্থাৎ এখানে টি এবং লিনিয়ার 2 ধরনের কাঠামো সংযুক্ত করা আছে বলে এটাকে আমরা বলতে পারি হাইব্রিড কাঠামো। আরও ধরনের কাঠামো কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। কুমিল্লা বোর্ড 2019, এটা হচ্ছে কোশ্চেনে বলছে উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি কোন ধরনের ওয়েবসাইট কাঠামোকে নির্দেশ করে তা তুমি ব্যাখ্যা করো। দেখো এখানে প্রথম এটা হোম পেজের সাথে 1 এবং 2 সরাসরি সংযোগ করা আছে। যদি সরাসরি সংযোগ করা থাকে তখন এটাকে আমি টি আকারে বলতে পারি। এরপরে দেখো 1, 2, 3, 4 তাদের কানেকশনটা একটু ভালো করে আমরা খেয়াল করি। 1 এবং 2, তারপরে 3, 4। আমরা এখানে কি করলাম, যদি আমি এইভাবে কানেক্ট করে দিতে পারি, পরীক্ষার খাতা তুমি এটাকে জাস্ট দেখো, হোম পেজের সাথে 1 এবং 2 সরাসরি কানেক্ট, এবং 3 এবং 4কে যদি আমি একটু ঘুরিয়ে আঁকি, তাহলে 3 চলে যাবে 4-এর দিকে কাছে, 4 চলে যাবে 3-এর কাছে। তাহলে আমি এটাকে 1, 2, 3, 4 এই 4টা পেজকে যদি আমি এইভাবে কানেক্ট করতে পারি, দেখো 3 আমি যদি ঘুরিয়ে ফেলতে পারি, 3কে 4, 4কে 3-এর জায়গায়, তাহলে এটা হয়ে যাবে এটা লিনিয়ার কাঠামো। এই 4টা লিনিয়ার কাঠামো। 1-এর সাথে 2 সংযোগ আছে, 2-এর সাথে 4, 4-এর সাথে আবার এখানে 3, 3-এর সাথে আবার 1, অর্থাৎ এই 4টি ওয়েব পেজ লিনিয়ারলি সংযোগ করা আছে। তাহলে এখানে
আমি টি আকারেও পাচ্ছি, আবার 2, 3, 4কে আমি একটু সাজিয়ে আমি লিনিয়ার হিসাবে আছে। তাহলে এখানে দুইটি কাঠামো একত্র করা আছে বলে এটাও আমার একটা হাইব্রিড সংগঠন। তোমরা সেটাকে দেখিয়ে তো তুমি সেটাকে আবার আগের মতো এখানে ব্র্যাকেট দিয়ে বলে দিবা এটা হচ্ছে ট্রি আর বাকি 4টা হচ্ছে লিনিয়ার। তাহলে এটা হচ্ছে একটা হাইব্রিড কাঠামো। এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন। আমাদের এই চ্যাপ্টারে আরও 2-1টা প্রশ্ন আমার এখানে আছে, সেটা নিয়ে আমি পরের ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কটা নিয়ে আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে তোমার এখানে লিখিত প্রশ্ন, যেটা আমাদের এখানে তোমার এখানে উচ্চতর দক্ষতা এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকবে, সেটাকে আমি তোমাদেরকে পরবর্তী শেষ আরেকটি ক্লাসও আমি তোমাদেরকে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে আর একটা ক্লাসে আমি তোমাদেরকে শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।